আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিরে গরু কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আর আশপাশে ঝড় চলে রে। মানুষ পায় না, আর কোন মানুষ পায় না দুনিয়ায়, দুনিয়ায় আর কোন মানুষ পায় নাই। তোরা আবার সাইকিকে শিশির ভাবিস না? আমি ফার্স্টে এরকমই ভাবতেছি, তারপর আমার ভাই বলল না শিশির আগে বের হয়ে গেছে, আমি চলে গেছি, তারপর সাইকি মিলে শিশির আগে আমাকে বলে গেছে ভাই কন্ট্রোল করে পারফেক্ট পাউস কে রে এটা? আরে বাবা কালকে আমি ক্লাস করতেছিলাম কখন আমি কারেন্ট চলে গেছে তখন আর বন্ধ করে পুরো ক্লাস করছিলাম হ্যাঁ হ্যাঁ সকালবেলা আমাদের কিন্তু ছিল সবাই হয়েছে যে বাকি পাবে জো আমি এক্সট্রা কবে পড়াই এই যেটা আসছে বাধ্য অনলাইন আর অফলাইন পাঁচ কথা মানে চলুন করব রেসিস মানে কত করে ভালো জানে ক্যামেরা অপারেট করুন আইডি নিয়ে ক্লিক করে আপনি ক্যামেরা অপারেট করে আইডি দিয়ে ক্লিক করে
এগুলো তোমার ম্যানেজ করতে লাগবে মুক্তি যাবি দেখি নাকি বলে যাইতেছে আসবে না যাবি তো তুই তো যা তুই তোকে দিয়ে যাও যাবে না এসে পৃথিবীতে আন্দোলন হয়েছে এসে পৃথিবীতে আন্দোলন হয়ে যাবে দরকার নেই বাবা আমার পৃথিবীতে থাকার এই স্থানে দাম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই তোর কি সব উদার উদয় করতে ক্যামেরা অফ করে কিছু নাই হ্যাঁ না এই যে স্টাডি লেখা ভাইয়া পুরো ভাইয়া মিথ্যা কথা বলে বলবা ভাইয়া আপনি ক্যামেরা করে দিবেন এগুলা কি এটা তো রেকর্ড করা নাই সবকিছুতে থাকবে তাহলে রেকর্ড আছে এই 52 জন তুমি 52 জনকে অফ করে দিছো মনে কর 52 জন 30 জন আছে এখন বলবো যে হ্যাঁ দুপুরবেলা বসে দিব তাহলে কি এখন তো ওয়েট করা হবে তাহলে থেকে ভালোভাবে ইনফরমেশন দিবেন না এই বলেন যে ভিডিও আপলোড করতে হবে আমরা তো ভিডিও কাট করে দিচ্ছি হ্যাঁ আমরা লাইভ কাজ করতে কাট করে আপনাদের তো কাজ আচ্ছা থাকো বেশি জেলা সাইড আছে আসবে না ভাই জেলায় Thank you. কিরম বাবু তোর নামে আরেকটা কেউ আছে বাতাস কোন কথা নাই সমালি তো পিএস তো অনলাইনে কি ইসের মধ্যে উদয় চিল্লাইতে এই যে যদি বিনা কারণে কেউ চিল্লায় তার নাম হচ্ছে এডিপি ঠিক আছে এক কথায় প্রকাশ বিনা কারণে যে চিল্লায় বাংলা এর মধ্যে ঢুকবে এটা ওই মার্বেলাস তুই কি বনশ্রী না মিরপুর রে ভাইয়া আমি তো বনশ্রীতে আচ্ছা ঠিক আছে এখন একটু দুর্বল করে দিল বাবা আছেন বাবা আরে আজকে তো সংসার করতে কেছে আরিয়ান ভাই আমি বরিশাল চলেই গেল
আসেন দৌড়ে শুরু করা দিয়ে তো বাসায় চিন্তা করে দেখ একমাত্র বাসায় তুই বাবা একসাথে এবার সবাই একটু কথা বলা বন্ধ কর তুমি কি আজকে আসবে না আসবে তারপর তুই ওরে পাশে রাখছিস ভালো হয়েছে আচ্ছা একটু সবাই কথা বন্ধ করি আমরা একটু আল্লাহর নাম নিয়ে গল্প গুজব শুরু করি হ্যাঁ চেপে জানা তাছাড়া আমাদের পাউডার বা কিছুক্ষণের মধ্যে চিল্লানি দেবে দেখতে পাই না মঙ্গল গ্রহে যেতে চাই কিন্তু ওকে আমরা নিরাপদ বোধ করছি না নিজেদের সাথে ওই মঙ্গলে গেলে পৃথিবীতে আন্দোলন সিটি কর্পোরেশন আল্লাহ জানে সিটি কর্পোরেশন মনে হয় ডিউটিতে আছে আজকে মনে হয় একটু ডিউটি আজকে ডিউটি বেশি হচ্ছে সম্ভবত ওরে সর্বনাশ এটা কি অবস্থা একটু আসসালাম যাহা চাচ্ছিলাম তাহা হইতে যাইতেছে আসেন আসেন থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এবার একটু সবাই কথা বন্ধ করতে হবে সবাই দয়া করে কথা বন্ধ করি আমরা আজকে মজার চ্যাপ্টার নিয়ে গল্প করতে চেয়েছি আজকে খুবই খুবই মজার চ্যাপ্টার ভাইয়া সবই মজার চ্যাপ্টার আজকের চ্যাপ্টার খুবই মজার আজকের চ্যাপ্টারের নাম আমার জার্সিতেও লেখা ঠিক আছে এইবার একটা ঘটনা ঘটবে আমি দেখিতে চাই শুনবি না পরে আসলে এরকম না পরে আসছে অসুস্থ মানুষ অবশ্য বেশি কিছু বলা উচিত না আহারে পারিবারিক বিচ্ছেদ দিনটাতে আমি 1 বছরের বেশি সময় দিতাম এই তুই সামনে তোর সংসার কই কোনটা প্রভা যা সেরামন্ত্রী আর প্রভার মাঝখানে বসে বল আগে তারিম আসছে না আগে তুই আসছিস হ্যাঁ ক্লাস 1 এ পড়ছাম ধরা 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 আচ্ছা এই যে হ্যাঁ এবার একটু কথা বন্ধ করে ফেলি আল্লাহর নাম নিয়ে অর্ণার কি হয়েছে GW2 কি হয়েছে ও 1 আচ্ছা আজকে খুবই ভালো হয়েছে যে KB is enclosed by GW আছেন একজন আসা মানে তো দুইজন আসা হ্যাঁ ঠিক আছে ওকে
এখানে একজন আর ওইখানে একজন, আর সংসার ও না পাশাপাশি। আচ্ছা আমি ম্যানেজ করে দেবো। এই রুমে খানিক বসাবো আর দোতলায় খানিক বসাবো, এই রুমে খানিক ক্লাস নেবো, দোতলায় খানিক ক্লাস নেবো। সেটাই। আচ্ছা এবার একটু গল্প গুজবে আসি ভাইয়া, এবার একটু ফাইনালি গল্প গুজবে আসি। আমরা পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি নিয়ে গল্প করতে চেয়েছিলাম, আমরা ওই চ্যাপ্টার নিয়ে একটু গল্প করব। তো সবার আগে একটু দেখি ভাইয়া, একটা সার্কুলার মোশন থেকে আমরা এর আদর্শ সমীকরণের যে গল্পটা দেখে থাকি সেটা একটু কথা বলে নিই। তো সার্কুলার মোশনে যদি থাকে, একটা বস্তু যদি এরকম বৃত্তাকার গতিতে থাকে তাহলে সে পিরিয়ডিক মোশন মেইনটেইন করে, যদি সেটা হয় ইউনিফর্ম সার্কুলার মোশন বা সুষম বৃত্তীয় গতি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করব ভাইয়া, আমরা এইটাকে যদি তার সাম্যাবস্থা বলে থাকি, সাম্যাবস্থা বলে থাকি, তাই এখান থেকে ভালো করে মাথায় রাখবো সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম যেটাকে বলছি সেটাই হচ্ছে আমার এইটা। আর ডিসপ্লেসমেন্ট বা সরণ যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে এই সাম্যাবস্থা থেকে কত দূরে আছে সেইটা। এটা আমরা সবাই জানি, পর্যায়বৃত্ত গতি পড়ার ক্ষেত্রে সরণ যেটা সেটা হচ্ছে সাম্যাবস্থা থেকে দূরত্ব, নাথিং এলস। এবার তাহলে আমরা মনে করছি ভাইয়া একদম ইনিশিয়ালি বস্তুটা এরকম কোন একটা পজিশনে ছিল, t is equal to 0, তার মানে এই সময় থেকে টাইম কাউন্ট করা শুরু হয়েছে এবং সে এই সময়ে আছে, এই পজিশনে আছে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, সাম্যাবস্থা থেকে শুরুতেই সে একটা দূরত্ব মেইনটেইন করছে, আর সাম্যাবস্থা থেকে যে দূরত্ব এটাই তো সরণ। তাহলে এইটা তার ডিসপ্লেসমেন্ট বা কোন সময় শূন্য সময়, তাই এটাকে বলে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, আদি সরণ বা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট। আর এই ক্ষেত্রে আমার যে তার দশা বা ফেজ বা কোণ তৈরি হয়ে আছে সেই কোণটুকুকে আমি বললাম ডেল্টা। এইটা হচ্ছে শূন্য সময়ে তার কোণ, শূন্য সময়ে তার দশা। এরপর কিছুক্ষণ পর বস্তুটা এখান থেকে শুরু করে এরকম একটা পজিশনে পৌঁছালো, এরকম একটা পজিশনে পৌঁছালো। তাহলে এখান থেকে এখানে আসতে সময়ের ব্যবধান তাহলে কত? টি। এই টি সময়ের ব্যবধানে বস্তুটা তাহলে কতটুকু কৌণিক ব্যবধান অতিক্রম করলো, এই হচ্ছে থিটা। এই সময় তার সরণটা চেক করবো, এই সময় তার সরণটা হচ্ছে এইটা। এখন একটু ঠান্ডা মাথায় দেখেন তো ভাইয়া, এই সরণের সর্বোচ্চ মান অ্যাকচুয়ালি কোনটা হবে? এই সরণের সর্বোচ্চ মান কোনটা ভাইয়া? এইটা না? একটু দেখি তো ভাইয়া, এইটার চেয়ে বড় সরণ কি আপনি কখনো পাবেন ভাইয়া? দেখেন তো। তাহলে এটাই বিস্তার বা অ্যামপ্লিটিউড, আর যেটা বিস্তার সেটাকে আমি তাহলে বললাম ভাইয়া এই। এবার একটু ঠান্ডা মাথায় বলেন ভাইয়া, এই এক্স এবং এ, ভাইয়া গুনগুন শব্দ পাওয়া যাচ্ছে পেছনে, এক্স এবং এ এই দুইজনের যদি আমি রিলেশন এস্টাবলিশ করতে চাই তাহলে আমার এই কোণটা লাগবে। এই কোণ যদি লাগে তাহলে আমি বলতেই পারি sin থিটা প্লাস ডেল্টা এইটা সমান হচ্ছে x বাই a। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো a sin, আর থিটা মানে সুষম বৃত্তীয় গতিতে থাকা, সমবেগে থাকা, সমকৌণিক বেগে থাকা, তাই থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, আর এই হচ্ছে ডেল্টা। এইটা হচ্ছে পর্যায়বৃত্ত গতিতে থাকা কোন একটা কণার সরণের সমীকরণ, x is equal to a sin omega t plus delta। মানে কোন কণা যদি পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতিতে থাকে তাহলে সেই পর্যায়বৃত্ত গতিতে থাকা একটা কণার সরণের সমীকরণ হচ্ছে এইটা। আমি কি বোর্ডটা মুছতে পারবো? না ভাইয়া। ওকে, সহমত। বিকালে ব্যাচটা ওপেন করে সব দেখাবো।
কিরে ক্লাসে আসতে দেরি কেন? আমার নামতে ইচ্ছা করতেছে না, তার মানে এই না যে আমি কিছু বলবো। আর আসতেছি, নামবো না নিচে। ওকে, তাহলে ভাইয়া আমরা একটু এই জায়গা থেকে কয়েকটা কথা বলে সামনের দিকে যাই তো দেখি টুকুস করে। আমরা তাহলে যদি বলে থাকি, তাহলে ছোটবেলার গল্প মনে করে দেখো ভাইয়া, ছোটবেলার গল্প মনে করে দেখো। এই পুরো পোরশনটাকে আমরা বলি ফেজ বা দশা। পুরো পোরশনটাকে আমরা বলি ফেজ বা দশা। এই পোরশনটা ভাইয়া ইনিশিয়াল ফেজ বা আদি দশা। ইনিশিয়াল ফেজ বা আদি দশা। ওমেগা, এটা আমরা সবাই জানি ভাইয়া। ওমেগা সম্পর্কে আমরা আরো একটু গল্প জানি, সেটা একটু পরে না হয় তৈরি করে দেই। এটা তো আমরা জানি ভাইয়া সর্বোচ্চ সরণ বা বিস্তার বা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বা দশা। আমি যদি বিকালের ব্যাচ ওপেন করি তাহলে পারে সকাল থেকে বিকালে যাবি কিডা কিডা, আবার সেটা আগে করে দিই। এর বেশি গেলে সবাই সকালে এইটা হচ্ছে স্মরণ, তাই এইটাকে আমি একটু অবশ্যই কথা বলবো। সকালে কোনো ক্যামেরা, তাহলে এটা হচ্ছে ডিসটেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা থেকে দূরত্ব। কথা না বলি আমি যাই না, কোন সেটিং টেটিং আমি কিছু বুঝি না, আমি খালি ক্যামেরা অন করি। আচ্ছা, ডিজিটাল যুগের অ্যানালগ। আচ্ছা ভাই, এবার আসেন তো দেখি ভাইয়া, এই জায়গা থেকে আমরা আরেকটু সামনে আগাবো। আমরা প্রত্যেকেই এই জায়গা থেকে একটু গল্প করার চেষ্টা করব, কয়েকটা কাজ দিব, সেই কাজগুলো আমরা সামনের দিন দেখব। এখান থেকে আপনারা বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতি শক্তি সবগুলোর সমীকরণ তৈরি করা চেনেন, এইগুলো নিয়ে আমি আর মারামারি করব না এখন এই লেভেলে এসে। আপনাদের কাজ হচ্ছে ভাই একটা, সেটা হচ্ছে একটু কাজটা লিখেন। ডেল্টা এটা যদি π/2 রেডিয়ান হয়, ডেল্টা ইজ ইকুয়াল টু π/2 রেডিয়ান হলে আপনি গ্রাফ আঁকবেন ভাইয়া। এইদিকে সময় থাকবে আর এইদিকে অনেকগুলো প্যারামিটার থাকবে। এক গ্রাফে না ভাইয়া, অনেকগুলো গ্রাফ আঁকবেন, অনেকগুলো গ্রাফ আঁকবেন। এখানে একবার সরণ রাখবেন, একবার বেগ রাখবেন, একবার ত্বরণ রাখবেন, একবার বিভব শক্তি রাখবেন, একবার গতি শক্তি রাখবেন, একবার মোট শক্তি রাখবেন। তাই কয়টা গ্রাফ আঁকতে দিছি ভাইয়া? 1 2 3 4 5 6, 6টা গ্রাফ আঁকতে দিছি। 6টা গ্রাফ আঁকবেন, সবগুলোর কন্ডিশন হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু π/2 রেডিয়ান। ডেল্টা ইজ ইকুয়াল টু π/2 রেডিয়ান হলে এই 6টা গ্রাফ প্লিজ খাতায় আঁকবেন। এক সপ্তাহ সময় আছে, সামনে শুক্রবারে আমাকে ফিডব্যাক দিবেন। ওকে, এবার ভাই আসেন, আমরা প্রত্যেকেই জানি পর্যায়বৃত্ত গতি যদি মেইনটেইন করতে চায় তাহলে তার একটা স্পেশাল অংশ আছে, সরল ছন্দিত স্পন্দন অথবা সিম্পল হারমোনিক মোশন, যেটা সেটার কন্ডিশন ছিল ত্বরণ সব সময় সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী হয়। এবার এখান থেকে 2 মার্কের কোশ্চেন তো মোটামুটি অ্যাসিওর করা যেতে পারে যে এখান থেকে আমি কোশ্চেন পাবো ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এইটা যে x is equal to a sin omega t, এইটা পর্যায়বৃত্ত গতি প্রকাশ করে বা সরল ছন্দিত স্পন্দন প্রকাশ করে, ব্যাখ্যা করো। বাচ্চাদের কাজ, হাত দিতে যাচ্ছি না।
a cos omega t এইটা প্রকাশ করে, এটা দেখাও। a tan omega t এটা প্রকাশ করে না জাজ করো। কোনটা প্রকাশ করে কোনটা প্রকাশ করে না এটা জাজ করতে হবে ভাইয়া। x equal to a e to the power sin omega t এইটা প্রকাশ করে না সেটা ব্যাখ্যা করতে হবে। x is equal to a sin omega t plus b cos omega t। প্রশ্ন যদি খুবই স্বাভাবিক হয় তাহলে এই দুইটার মধ্যে একটা আসবে। প্রশ্ন যদি একটু চিন্তা করার জন্য হয় তাহলে এইটা আসবে। আর প্রশ্ন যদি অ্যাডমিশন লেভেলকে টার্গেট করতে চায় তাহলে এই দুইটার একটা আসবে। প্রশ্ন যদি একদম ট্রেডিশনাল কোশ্চেন হয় তাহলে এই দুইটার একটা আসবে। প্রশ্ন যদি একটু থিংকিং এবিলিটি ডেভেলপ করাইতে চায় তাহলে এইটা আসবে। আর যদি কোশ্চেন অ্যাডমিশন লেভেলকে টাচ করাইতে চায় তাহলে এগুলোর মধ্যে একটা দিয়ে ধরা খাওয়া হবে। কোন সরল ছন্দিত স্পন্দন প্রকাশ করে না ঠিক আছে ভাইয়া। তাই এই সমীকরণগুলো একটা একটা করে চেক করো, দেখি কি হয়। 1 2 নিয়ে তো গল্প করার কিছু নাই ভাইয়া, তাই আমি শুরু করব 5 নিয়ে একটু গল্প করি, তাহলে 1 2 এমনি হয়ে যাবে। ভাইয়া 5 নম্বরে আমাদেরকে বলছিল x is equal to a sin omega t plus b cos omega t। এইটা সরল ছন্দিত স্পন্দন প্রকাশ করবে নাকি করবে না এটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, সরল ছন্দিত স্পন্দন যদি হইতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের একটা বৈশিষ্ট্য মেইনটেইন করতে হবে, সেটা হচ্ছে ত্বরণ হইতে হবে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ত্বরণ হইতে হবে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এছাড়া তো আর কিছু না। তাহলে এখন আপনি সরণ থেকে ত্বরণে যাবেন কিভাবে? একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবেন? বেগ। আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি পাবেন ভাইয়া? ত্বরণ। তাহলে কোনো ঝামেলা থাকার কথা না। তাহলে v এইটা যদি পেতে চান তাহলে আপনি অবশ্যই বলতেন এইটা হচ্ছে ddt of x। এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, ডিফারেন্সিয়েশন বলার মতো আসলে কোনো ঘটনা নাই ভাইয়া। তাহলে এইখান থেকে ত্বরণ আমরা পেতেই পারি, এই একটা লাইন না দেখানোই উচিত মনে হয় এই বয়সে। তাহলে এইটা ভাই আমরা পেতেই পারি। তাহলে এই জায়গা থেকে ভাইয়া ওমেগা স্কয়ার যদি কমন ফ্যাক্টর নেই তাহলে এইটা হয় a sin omega t plus b cos omega t। I think it is x। তাহলে এখান থেকে বলা যায় a is proportional to negative x। তাহলে অবশ্যই এটা আপনার সরল ছন্দিত স্পন্দন প্রকাশ করছে। সামহাউ আমাদের ইসাহাক স্যারের বইয়ে যে কি যেন মনে করি দিয়ে কি যেন লেখা আছে, আমার খুব একটা পছন্দ না ব্যাপারগুলো, আমি দেখতেও চাই না এইসব জায়গা। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে একটু আওয়াজ দিবেন ভাইয়া। বোকা বাক্স কেউ কিছু বলবেন ভাইয়া? বোকা বাক্স? না ভাইয়া, বুঝতে পারছি। তোরা কেউ কিছু জিজ্ঞাবি? আরিয়ান ভাই দেরি হয়েছে কেন? আরিয়ান ভাই দেরি হয়েছে কেন? প্রত্যেকদিন দেরি কেন? আচ্ছা, এবার এর পরের অংশটা আপনারা করে দেন তো ভাই। আমি পারি না এটা, ওই এটা আমি পারি না ভাই, এটা আমরা পারি না, এটা আমি পারি না, এটা একটু প্রমাণ করে দেন।
এটা যদি ডিফারেন্সিয়েশন না পারো, খালি আমি যে এই রুম থেকে ওই রুমে যাবো, খালি এই রুম থেকে ওই রুমে যাবো, তারপর যা হবে তা বুঝবি। যে বুঝি না, আমি আসছি না, সেজন্য আমি এই শব্দ বন্ধ, ডিফারেন্সিয়েট কর, বেগ বের কর, ত্বরণ বের কর। আবার শব্দ জ্ঞান, ডিফারেন্সিয়েট কর। রাত কিছু বলবে ভাই? তাহলে না, আমি কি বলছি হবেই? আমি তো বলছি হবে কিনা যাচাই কর। ভাই তোর কি মনে হয় দুনিয়ার যত ফাংশন আছে সব পিরিয়ডিক ফাংশন? তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন কোন দিন পিরিয়ডিক হবে? লগের ফাংশন কি ডিসকন্টিনিউয়াস? তাহলে ডিসক্রিট ফাংশন কেমনে পিরিয়ডিক মোশন এক্সপ্লেইন করব? সিম্পল হিসাব। মানে কেউ যদি ভাইবা বোর্ডে আমাকে এক লাইনে বলতে বলে যে 1 সেকেন্ড সময় তুমি বলো, তাহলে তো আমি এক কথায় বলবো যে লগের ফাংশন ডিসক্রিট, এটা পিরিয়ডিক মোশন এক্সপ্লেইন করতে পারে না। গল্প শেষ। কারণ পিরিয়ডিক মোশন কন্টিনিউয়াস। এসে মন মিলবে না। তাহলে এটা আমি তো ভাই ডিফারেন্সিয়েশন পারি না ভাই, একটু আমাকে শিখাই দিবি এটা কি হবে? এ আর কিছু হবে না? ই টু দি পাওয়ার sin ওমেগা টি, মানে এখানে ইনটু না এখানে ইনটু লিখে দাও। আচ্ছা এটা cos ওমেগা টি, তারপর আচ্ছা তারপর ওমেগা লিখে দিলেই তো হলো। আর কোনো কিছু? আচ্ছা এই দেখো আমি ডিফারেন্সিয়েশন পারছি কিনা, ওরা বলে দিছে আমি লিখতে পারছি কিনা। আচ্ছা আর আমি অত কিছু জানি না, আমার এ ওমেগা বিস্তার আসলে পুরাই গেছে, আমি অত কিছু বুঝি না। তাহলে এইটা হইলো ভাইয়া এ ওমেগা cos ওমেগা টি ই টু দি পাওয়ার sin ওমেগা টি। তাহলে ত্বরণ কি হবে রে ভাই? আমি তো বুঝতাছি না। এবার ত্বরণ কি হবে রে? এ ওমেগা কনস্ট্যান্ট থাকলো, cos ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি যেন হয় ভুলে গেছি, গরু নেগেটিভ sin ওমেগা টি, মাইনাস না। ও তারপর ওমেগা, এইটুকু সেরে রাখি। আর তারপর ওইখানে আবার কি হবে ভাই? sin ওমেগা, ও সরি, ই টু দি পাওয়ার sin ওমেগা টি, তারপর আবার কি হবে জানো? আর তোরা যা কইতাছিস আমি তাই করতেছি। ও এটা ইউভি হবে, তা আগে কবি না। ও আচ্ছা এটা ইউভি হবে। তুই আমার একটা সুন্দর প্ল্যান নষ্ট করে দিলি, আমার একটা সুন্দর প্ল্যান নষ্ট করে দিলি। মানে আমার অনেকক্ষণ ধরে ইচ্ছা হইতেছিল আমি একটু নিচে নামবো, কিন্তু তোর মুখে এত শব্দ বের হয় কেন? মুখ চুপ রাখতে পারস না? আমার কি আর আগান লাগবে রে? আর পারবো না। আশা করা যায় এটা কখনোই মেইনটেইন করবে না, তাই এইটা কখনোই সরল ছন্দিতে স্পন্দন প্রকাশ করে না। ঠিক আছে, ওকে ভাইয়া ফাজলামি করেন না, দয়া করে এগুলো মাথায় রেখেন, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন। এবার আসি একটু অন্য জায়গায় যাব ভাইয়া, একই রিলেটেড প্রশ্ন, একটু অন্য জায়গায় যাব। কথা বন্ধ করবেন, এবার একটু লিখেন ভাইয়া, এবার একটু লিখেন। আপনারা বলছেন মহাকর্ষ সিলেবাসে নাই, আমিও বলছি নাই। আচ্ছা আমি চ্যাপ্টার 8 পড়াচ্ছি, পর্যায়বৃত্ত গতি পড়াচ্ছি। ওকে ভাই এবার একটু লিখিত ভাইয়া, এইটা যদি আমাদের পৃথিবী হয়
পৃথিবীর এই কেন্দ্র দিয়ে ভাইয়া একটা সুন্দর গর্ত করা হইল, একটা সুন্দর টানেল তৈরি করা হলো। এই টানেলটা কে তৈরি করছে? এটা নেতা তৈরি করতেই পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এইখান থেকে কোনো বস্তুকে ছেড়ে দেই, এইখান থেকে কোনো বস্তুকে ছেড়ে দেব, তাহলে কেন্দ্র অতিক্রমের পর তার গতির প্রকৃতিটা কেমন হবে? সর্বপ্রথম গতি প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতি বানান কেমন হবে? নেচার অফ মোশন কেমন হবে? নেচার অফ মোশন কেমন হবে? এটা এক নম্বর কথা। যদি এইটা সরল ছন্দিত স্পন্দন হয়, ইফ ইট ইজ সিম্পল হারমোনিক মোশন, তাহলে এটার অ্যামপ্লিটিউড বা বিস্তার কত, তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা পর্যায়কাল, হোয়াটএভার ইট ইজ, তার পর্যায়কাল কত। তাহলে আমি আবার বলছি ভাইয়া, পৃথিবীর এই যে দেখেন কেন্দ্রগামী, আমি কি করেছি? একটা সুড়ঙ্গ তৈরি করেছি। যদি এরকম হয়, এটা কি তোরা জানিস? এটা হচ্ছে বুয়েট 99 ব্যাচে আসা একটা প্রশ্ন। বুয়েট 99 ব্যাচে আসা একটা প্রশ্ন। ওই একটা বড় ভাইয়ার কথা আমি বারবারই বলি, বড় ভাইয়া খুব মজা করে বলতেন যে এই প্রশ্ন, ভাইয়া ছিলেন ঠাকুরগাঁয়ের ভাইয়া, হ্যাঁ, ভাইয়া খুব মজার একটা ভাইয়া ছিলেন। ভাইয়া বলতেন, সারা জীবন ক্ষেত খামারে কাজ করছি, বাবার জমি দেখাশোনা করছি, পড়াশোনা করছি, তারপর পরীক্ষার হলে এসে বসছি পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিতে এসে বসেই দেখে 1 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম যে পৃথিবীর এক মাথা থেকে গর্ত করে যদি পাইপ পাঠায় দেওয়া হয় কেন্দ্র দিয়ে অন্য মাথা পর্যন্ত, তারপর এই পাইপের উপর দিয়ে যদি একটা বস্তু ছেড়ে দেওয়া যায়, তাহলে কেন্দ্র অতিক্রমকালে তার গতির প্রকৃতি কেমন হবে। তা আমি অনেকক্ষণ ধরে, ভাইয়া বলতেছিলেন যে আমি অনেকক্ষণ ধরে বসে আছি এই প্রশ্নটা দেখার পর, যে আসলে এই প্রশ্ন কি বলতে চাই। এই কেন্দ্রের এই হিউজ টেম্পারেচার ক্রস করে একটা পাইপ যাবে, তাহলে আসলে পাইপ টিকবে কেমনে? গলে যাবে তো। তার কোন ম্যাটেরিয়াল দিয়ে পাঠাবে? তার মানে এটা কি জানতে চাচ্ছে এরকম যে পাইপ পাঠানো যাবে না, পাইপ গলে যাবে? তারপর 1 নম্বর প্রশ্ন, এটা কেমনে ভাবে? আচ্ছা থাক, এটা বাদ দেই, এটার অ্যানসার করার দরকার নেই। তো এই হচ্ছে গল্প। তো ভাইয়া মজার ছিলেন আর কি, ভাইয়া খুবই মজার ছিলেন। তো তারপর ভাইয়া গল্প বলতেন যে কোন আমলে কি যে প্রশ্ন দেয় আমাদেরকে, এগুলা উদা উদা। তো না, আমি তার সাথে ওই বুয়েট অ্যাডমিশন টেস্টে যেটা ছিল সেটা হচ্ছে নেচার অফ মোশন কি, আমি তার সাথে একটু অ্যাড করে দিয়েছি, যদি এটা সিম্পল হারমোনিক মোশন হয়, যদি হয়, যদি আপনি দেখেন যে এটা এরকম হয়েছে, তাহলে পারে তার বিস্তার কত হবে এবং সেই তার পর্যায়কাল কত হবে। আর এখান থেকে আমি একটু পরে আরেকটা প্রশ্ন আপনাকে বলে দেব। হ্যাঁ, কথা বন্ধ করতে হবে, একটু সবাই নিজে নিজে ট্রাই করেন, তারপর আমি আছি। মহাকর্ষ তো আপনাদের সিলেবাসে নাই। এই গুনগুন শব্দ করবেন না, কেউ কেউ গুনগুন শব্দ করবেন না। ভাইয়া, ঢাকা ভার্সিটির রিটেন পোরশনের জন্য এটা খুবই বেশি জরুরি। ঢাকা ভার্সিটির রিটেন পোরশনের জন্য এটা খুবই বেশি জরুরি। আর আপনারা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে আছেন তাদের জন্য একটু কথা বলবো ভাইয়া, সেইটা হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার জন্য একটা বড় সড়ো দরকার যেটা, সেটা হচ্ছে ঢাবিতে চান্স পাওয়া। আমি বলি নাই যে ঢাবিতে চান্স না পাইলে বুয়েটে চান্স পাবেন না, এরকম কিছু বলি নাই, বাট ঢাবিতে যখন চান্স হয়ে যায় তখন বুয়েটে চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়, কারণ আপনার কনফিডেন্স তখন ডেভেলপ করে ফেলে এবং আপনি তখন বুঝতে শিখেন যদি আমি বুয়েটে চান্স নাও পাই, আমি অ্যাট লিস্ট আমার কোনো না কোনো একটা জায়গা তৈরি করে রাখছি, আমি হারাবো না। বাট এই জায়গায় যখন পরীক্ষা খারাপ হয়, এই ভয়ে বুয়েট পরীক্ষা আরেকটু খারাপ হয়ে যায়, এইটা সমস্যা।
তাই বুয়েটে ভালো করার জন্য ঢাবির পরীক্ষা ভালো করার জন্য, ঢাবিতে চান্স পাওয়ার জন্য না। ঢাবির পরীক্ষার ওয়েটেজ ফ্যাক্টর বুয়েটের জন্য। কনফিডেন্স অনেক বড় জিনিস ভাইয়া, অনেক বড় জিনিস। কারো হয়েছে রে? ওই যে ফাদার গুলা হয়েছে তো গো? অবিবাহিত ফাদার। এই আমরা আজকে শিশির ভাইকে নিয়ে কোনো কথা না বলি, আজকে থেকে আমরা শিশির ভাইকে একটু মুক্তি দেই, ঠিক আছে? আচ্ছা থাক, শিশির ভাই ভালো ছেলে। বাবাকে দাওয়াত না দিলে বাবা ভস্ম করে দিবে না সব? পাগল নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গরুর মতো করছিস না মানুষের মতো করছিস সেটা তো দেখা লাগবে। আচ্ছা সবাই এবার একটু দয়া করে কথা বন্ধ করি, দয়া করে সবাই কথা বন্ধ করি। অনেক ঘটনা ঘটাইছি, এবার একটু দেখি। দেখেন ভাইয়া, মনে হয় কথা বন্ধ করতে বলছিলাম। কেবি রেকর্ডিং দেখবি? হ্যাঁ তোরে আমি কেবি বলে ডাকতেছি। এই এই আচ্ছা দেখি তো ভাইয়া, এইটা হচ্ছে আমাদের x = 0 লেভেল। ভাই এইটা বোঝার জন্য না ফিজিক্স একদম রিজিডলি বুঝতে হয় না, নরমাল ধারণাটা বলা যায়। যেমন আমি ভাবছিলাম যে ফাদার আমার একটা বুকিং জুকিং মেরে দিবে, সেই বুকিং জুকিং এর জন্য গেছিলাম যে ফাদার মনে হয় মারবে একটা বুকিং জুকিং। তো সেটা কি নিউমেরিক মানে একদম ম্যাথমেটিক্যাল রিজিড ম্যাথমেটিক্সে না যে ও আমারে বলবে ভাই আপনি এখানে নিজেরে নামান। দেখেন কেন্দ্র আপনারে এমনি টানবে। মনে করেন জড়তার জন্য একটু নেমে গেলেন, তারপর এখানে যাওয়ার সাথে সাথে ভাই কেন্দ্র আবার আপনারে টানবে, আবার আপনি জড়তার জন্য উঠবেন, তারপর এরকম করে আপনি নাচতেই থাকবেন। তো এরকম নাচানাচি কোন গতিতে আছে ভাই? পর্যাবৃত্ত গতিতে আছে, তাই এটা পর্যাবৃত্ত। তো বুগি ঝুঁকি আপনি মারতেই পারেন ভাই। এবং দেখেন আমি বলেইছি রিজিড ম্যাথমেটিক্স লাগে না, রাফ দিয়ে বোঝা যায় যে হ্যাঁ এরকম হতে পারে, ধারণা এটা হইতে পারে। এবার আসেন রিজিড ম্যাথমেটিক্সে আসি ভাই। এখন আমরা বলছিলাম এইখানে আমি একটা টানেল তৈরি করব। ওকে, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো x = r পজিশন। একটু চিন্তা করে দেখেন ভাইয়া, একটা বস্তুকে যদি আপনি এরকম করে ছেড়ে দেন, এই বস্তুটা যদি এখন এখান থেকে এরকম জায়গায় আসে, এরকম জায়গায় আসে, তাহলে পারে আপনি বলবেন সে একটা ডেপথে আসছে, সার্টেন ডেপথে আসছে ভাইয়া। ভূপৃষ্ঠ থেকে একটা গভীরতায় আসছে। আমি গুনগুন শব্দ পাচ্ছি, এটা খুবই 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 বাজে জিনিস। একটা গভীরতায় এসেছে ভাইয়া, ভূপৃষ্ঠ থেকে সেই গভীরতার নামটা বললাম h। তাহলে এই জায়গায় x = আমরা কি পাবো? কেন্দ্র থেকে তার সরণটা কত পাবো ভাইয়া? r - h। কোনো আপত্তি থাকা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যখন বস্তুটা আছে তখন তার উপর যে ত্বরণ কাজ করছে সেটা কিন্তু আমি ক্যালকুলেট করতে পারি ভাইয়া। এটা যদি g হয়, এটা যদি g প্রাইম হয়, তাহলে ওই যে h গভীরতায়, পৃষ্ঠ থেকে h গভীরতায় g যেন কেমন ছিল ভাইয়া? g
জি প্রাইম সমান জি ইনটু 1 মাইনাস h ডিভাইডেড বাই r। এই তো গল্প, তাই না ভাইয়া? এখন চিন্তা করে দেখেন তো ভাইয়া, এই বস্তুটা এরকম করে যেতে যেতে যখন সে কেন্দ্রটাকে অতিক্রম করে ফেলবে, সেই সময় আপনার এইচ এর ভ্যালু, এই যে দেখেন তো আর এর চেয়ে বড় হয়ে যাবে না ভাইয়া? কারণ আমি এইচ এই পৃষ্ঠ থেকে নিচ্ছি। কেউ আবার এটিপির মতো বলিস না ভাই এদিক থেকে তো এরকম হয়ে যাবে। ভাই ওই যে রেফারেন্স কোন দিক থেকে নিচ্ছিস, সে রেফারেন্স সেট করে নিছিস যে তুই এই পৃষ্ঠ থেকে মাপছিস ভাইয়া। তুই যদি এই পৃষ্ঠ থেকে মাপিস মাপ, তাহলে আবার ওই দিকে যাইতে হবে। তাই একই সাথে দুইটা জিনিস চিন্তা করতে পারিস। তাহলে পারে এইটা যখন কেন্দ্র অতিক্রম করবে ভাইয়া, এট দ্য মোমেন্ট অফ ক্রসিং দ্য সেন্টার, কেন্দ্র অতিক্রমকালে এট দ্য মোমেন্ট অফ ক্রসিং দ্য সেন্টার, তখন আমার r মাইনাস h এই টার্মটা হয়ে যাবে নেগেটিভ x। কোন আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? ওই যে এই পাশে পজিটিভ হলে এই পাশে কি হয় ভাইয়া? নেগেটিভ। আর সেটাই যদি হয় তাহলে আপনি বলতে পারছেন g প্রাইম ইজ ইকুয়াল টু g বাই r ইনটু নেগেটিভ x। হ্যাঁ, g তো পৃষ্ঠের, তাই না? তাহলে পৃষ্ঠের g তো সারা জীবনই সেম। এই r, এইটা পৃথিবীর গড় ব্যাসার্ধ, এটা তো ডেফিনেটলি সেম। তাহলে পারে ত্বরণ আর সরণের সম্পর্ক কেমন দাঁড়িয়েছে ভাইয়া? তাহলে ত্বরণ আর সরণের সম্পর্ক যদি এরকম দাঁড়ায়, তাহলে পারে গতিটা কেমন হবে ভাইয়া? তাহলে গতিটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত গতি। তাহলে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি। হ্যাঁ, এই রুমে বসে থেকে লাঠিটা একটু ভয় লাগে, যেটা একটা অন্তিম ম্যাচে ভাইয়া আচ্ছা ভাইয়া ভাইয়া এখানে কেন্দ্র অতিক্রম কালে তারপর কি করা হয়েছে আরেকবার একটু বলবেন? আমি কেন্দ্রমুখী ত্বরণের নাম একবার উচ্চারণ করছি ভাই। তুই কি দাঁড়ে? আমি সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ নামে ভাইয়া এটা না, আমি বলছি কেন্দ্র অতিক্রম কালে, ওইটার পরে কি লিখছেন ওইটা আরেকবার একটু বলেন। কেন্দ্র অতিক্রম কালে r মাইনাস h এটা সমান মাইনাস x, অ্যাকচুয়ালি নেগেটিভ x। তো গল্পটা কি হয়েছে ভাইয়া দেখতো, এই জায়গায় যখন আসছিস তখন তোর x হচ্ছে r মাইনাস h। এরকম করে নামতে নামতে যদি এরকম কোন পজিশনে চলে আসিস ভাইয়া, তাহলে তোর এই h এর ভ্যালুটা কি হবে? r এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে পারে h এর ভ্যালু যদি r এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে r মাইনাস h টার্মটাকে তখন তুই কি নামে রাখবি ভাইয়া? নেগেটিভ x নামে রাখবি। অন্যভাবে চিন, এখানে x ইকুয়াল টু 0, এই পাশে হচ্ছে পজিটিভ, আর এই পাশে তাহলে কি হবে ভাইয়া? নেগেটিভ। তাই যেভাবেই চিন্তা কর না কেন, এই অংশটা হবে ভাইয়া নেগেটিভ x। বুঝাইতে পারছি না পারি নাই? জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। এখন আসো the most important portion। আমরা সবাই পড়ে আসছি ভাইয়া a is equal to negative omega square x, এটা আমাদের প্রত্যেকের পড়া ভাইয়া। সরল ছন্দিত স্পন্দন প্রমাণ করে ফেলছি। তাহলে a is equal to negative omega square x। তাহলে এই জায়গায় আমরা a কত দেখেছি ভাইয়া? g by r into negative x, এই তো। তাহলে এইখান থেকে ভাইয়া ওমেগা সমান আমরা বলতে পারি রুট ওভার g বাই r। তাহলে t সমান বলতে পারি কি হবে রে? টুয়াইস পাই রুট ওভার r বাই g। এই হচ্ছে তোর পর্যায়কাল। পর্যায়কাল মানে কি ভাইয়া? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগবে, তার মানে এখান থেকে এখানে এসে এখানে যে আবার এখানে আসতে যে সময় লাগবে। এখন যদি কখনো প্রশ্ন করা হয় এক মেরু থেকে অন্য মেরুতে যেতে কত সময় লাগে, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় লাগে। বুঝছনি? আর এর মান বসাই দিবা, জি এর মান বসাই দিবা, তাহলে টি এর মান পাওয়া যাবে। আমার মুখস্থ থাকা উচিত ছিল কিন্তু নাই। ভাইয়া
সেজন্যই তো আমারটা ধ্বংস হয়নি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা জি ভাইয়া, কে যেন কি বলছিলেন? ভাইয়া টানেলটা যদি অন্যভাবে করা হয় হ্যাঁ, মানে গল্প কেন্দ্র সেম না, যেদিক দিয়েই যাবি না কেন জি তো সবসময় কেন্দ্র বরাবরই কাজ করে না। হ্যাঁ মনে কর তুই এটিপির মতো বললি ভাই টানেলটা এরকম বানান। ও আচ্ছা, এই দিক দিয়ে ও ভাই এগুলা এখন পারবি না। যদি তুই টানেলটা এরকম করে বানাস তাহলে আমি এটারে x = 0 দেব, তখন আমি এইটাকে x = 0 করব, তারপর গল্পটা সেম হবে ভাই। ভাই তুই সরল রেখাই পারস না, বক্ররেখা কেমনে পারবি? তোর আগামীকালের ভবিষ্যৎ খুবই অন্ধকার। ঠিক আছে, আগামীকাল তোর কালো পরে বের হওয়ার কোনো গতি নেই। ঠিক আছে, ওকে। আগামীকাল প্রকৃতি প্রস্ফুটিত ফুলে সজ্জিত হবে আর কি। পয়লা বসন্ত, আজকে বসন্ত। বাংলা একাডেমি চেঞ্জ করতে না হয় কালকে। ভালো কালচার শুরু করি, ভালো সংস্কৃতি শুরু করি, আগামীকাল পহেলা বসন্ত। আচ্ছা এই পহেলা বসন্তের গল্প ফিজিক্স ক্লাসে করবা, ম্যাথ ক্লাসে করবা না, কারণ মনের কষ্ট তোমরা বোঝো। আর বলা যাবে না, বুঝি না। ঠিক আছে, ভালো কথা। আমি একজনের একটু পরিচয় করাই, যে তোরা জানোস না, শিশিরের মামাতো বোন। আচ্ছা আচ্ছা, তো শিশির ভাইয়ার মামাতো বোন, আমাদের শিশির ভাই অনেক ভালো ভাইয়া, তার বোনও অনেক ভালো। আচ্ছা ওকে, শিশির ভাই এগিয়ে চলো, আমরা নাই তোমার কাছে নই। আচ্ছা ওকে ভাইয়া, আপনি কোন কলেজে ছিলেন? বসে 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 আমরা গল্প। আচ্ছা আচ্ছা, এই গুন্ডার সাথে মানে গুন্ডা আপনাকে কি আজকে প্রথম ঢাকায় নিয়ে আসে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তাও তো এখানে গুন্ডা। আমাদের এই যে অনেক রকম বাবা আছে, এটা হচ্ছে বাবা সিনিয়র, ওটা হচ্ছে বাবা জুনিয়র, আর ওইটা হচ্ছে ম্যান বাবা। ঠিক আছে, সিলিন্ডার সিলিন্ডার। আচ্ছা এখন কথা হয়েছে কি অ্যানাউন্স করতে? বুঝছি না এটা। হ্যাঁ অবশ্যই, তোর যদি বাক স্বাধীনতায় সমস্যা থাকে। ওকে ঠিক আছে, বুঝি না। আচ্ছা এবার অন্তকার, ওকে শোন, এখন তোরা বুঝছস ক্লাসের শুরুতে কি কইছিলাম, এখন চুপচাপ থাক, চুপ থাক। এবার আয়, কিসের চুপ থাক। এটা ভালো ছিল, ভালো ছিল। আচ্ছা ওকে, এবার একটু দেখি তো ভাইয়া, আমরা একটু সামনে আগাই অন্য দিক দিয়ে। হয় কি হয়েছে, অনলাইনে যে ক্লাস এগুলা তো খালি মজাটা দেখতেছে, ওটা কিছু করার নেই।
কিসে শিশির ব্যাগে বল শিশির ভাই চলে আসলো নাকি ও আচ্ছা অঙ্ক করতে দিলে তো কারো কলম এমনি নাড়ে না অঙ্ক করতে দিলে তো কলম এমনি নাড়ে এই কথা বন্ধ কর সবগুলা কথা বন্ধ আচ্ছা এখন আমি ভাই দেখি একটু একটু গল্প গুজব করার চেষ্টা করি এবার আমরা একটু অন্য গল্প একটু দেখি আপনাদেরকে সরল দোলকের একটা ছোট্ট গল্প দেখে লিখেন ভাই বুঝি না ভাই বিস্তার এ কি বলে ঠিক আছে ওকে ভাই একটু দেখি তো ভাইয়া এবার আপনাকে একটু প্রথমেই ডেটা দিচ্ছি ভাই হ্যাঁ একটা অঙ্ক করেন মজার একটা অঙ্ক করেন যেটা আপনার মুখস্থ পৃথিবীর ভর ও ব্যাসার্ধ ভাই বলতো পরের অংশটুকু কি হবে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ তাদের 81 গুণ ও 4 গুণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধ এই কথা বন্ধ করবি চাঁদের 81 গুণ ও 4 গুণ আচ্ছা চাঁদে সরল দোলকের ববের ওজন 150 নিউটন চাঁদে সরল দোলকের ববের ওজন 150 নিউটন এটির কার্যকর দৈর্ঘ্য
80 সেন্টিমিটার। পৃথিবী পৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উচ্চতায় ববটি চূড়ান্ত অবস্থায় থাকলে এটির উপর ক্রিয়াশীল প্রত্যায়নী বল কত? একটা থার্ড ব্র্যাকেটে ডেটা নিয়ে নেন, এটার অ্যামপ্লিটিউড বা বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার, এটার অ্যামপ্লিটিউড বা বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার। mass and radius of earth be 81 times and 4 times to moon, 81 times and 4 times to moon. Weight of bob of a simple pendulum on moon surface is 150 newton. Effective length is 80 centimeter. Determine the restoring force on the bob if the pendulum is at a height of 600 kilometer from Earth's surface, when the bob is at maximum position. এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 10 সেন্টিমিটার। ইহার চেয়ে সুন্দর ম্যাথ পাওয়া খুবই কঠিন। প্রসঙ্গত উল্লেখ্য, ইহা চ্যাপ্টার 8। ভাই সবাই নিজে নিজে, কোনো শব্দ যেন না পাই, কোনো গুনগুন শব্দ যেন না পাই। কথা বলবেন না। তোরা না দুদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবি, নাকি তোরা এখনো ধরে আছিস যে তোদের পাস হলে ভালো হয়? যদি
যদি অটোপাস ভালো না হয় তাহলে খাতায় ঠিক করে কথা বলি। আর অটোপাস হবে না এ ব্যাপারে মনে হয় ছোটখাটো ধারণা করা যায়। গল্প এই কথা বলবি না। ওই মাইশা মালিহা হইছে তো গো? ভাই আমার হইছে। হইছে? কত আসছে ভাই একটু বলে দে তো দেখি, নাকি খালি থিওরি দাঁড় করাইছিস? ভাইয়া আমি তো মান বসাই নাই, মানে আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সবার আগে একটু দেখি আমাদের এটা একটা সরল দোলক, এ ব্যাপারে কোনো কনফিউশন নাই, বলে দাও ভাই। একটা সরল দোলকের ববের আচরণটা আগে দেখে নেন। এই বব এভাবে দুলবে এবং বলা আছে এটা তার ম্যাক্সিমাম পজিশনে আছে। যেহেতু এটা একটা সরল দোলক, তার মানে এই যে কৌণিক বিস্তার, এই কৌণিক বিস্তারের নির্দিষ্ট মান আমি জানি না, বাট এতটুকু শিওর ইট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিগ্রি। যেহেতু তার নাম সরল দোলক, বলেই দেওয়া আছে এটা সরল দোলক, যেখানেই থাকুক না কেন সরল দোলক। এখন আপনি একটু চিন্তা করে দেখেন ভাইয়া, এইটা যখন লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিগ্রি, তখন আমার এইটাকে যদি আমরা সরণ বলে থাকি, তাহলে এই যে ভাইয়া যে গল্পটা ছিল
যে এই কোণ যখন অনেক বড় তখন অবশ্যই চাপ আর এইটা অবশ্যই সমান না, কিন্তু কোণটাকে একদম পিচ্ছি করে দেন, এটা তো একই জিনিস। তো আমি তো যে কোণ এঁকেছি ভাই ওটা তো 60 ডিগ্রি প্রায়, সেই জন্য তোর কাছে এটা বেঁকা মনে হইতেছে। অ্যাকচুয়ালি যখন এটা 4 ডিগ্রি বা তার চেয়ে কম হবে তখন এটা কি হবে, একটা সরল রেখা হবে। আর সেই সরল রেখা হবে বলে আমরা এই জায়গাটাকে এরকম কোন ঘটনা বলতেই পারি ভাই, যে এইটাই হচ্ছে সেই বেসিক্যালি এক্স। আর এই অংশটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এইটা হচ্ছে আমার সেই ইফেক্টিভ লেন্থ, এইখান থেকে এই পর্যন্ত বা কার্যকর দৈর্ঘ্য। এখন এটার ভর যদি এম হয় তাহলে তার এমজি কাজ করছে এইভাবে। এই এমজির একটা অংশ ভাইয়া এইদিকে যেটাকে বলছি আমরা এমজি কস থিটা, সেই অংশ স্ট্রিং টেনশন বা সুতার টান দিয়ে প্রশমিত হচ্ছে, স্ট্রিং টেনশন বা সুতার টান দিয়ে প্রশমিত হচ্ছে। আর এই দিকে কাজ করছে ভাইয়া একজন, তার নাম হচ্ছে এমজি সাইন থিটা, যা প্রত্যায়নী বল বা রিস্টোরিং ফোর্স নিশ্চিত করছে। তাহলে আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাই আমার প্রশ্ন আসলে অন্য কোনো কিছু নাই ভাইয়া, আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এমজি সাইন থিটার মান কত। এখানে কি কি জানি না ভাইয়া? প্রথম প্রশ্ন আমি এম জানি না, দ্বিতীয় প্রশ্ন আমি জি জানি না, কারণ এটা পৃথিবী পৃষ্ঠে নাই, এটা কোথায় আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় আছে। তাই এম এ প্রবলেম, জি তে প্রবলেম, থিটাতেও প্রবলেম, আমি থিটাও জানি। তার মানে এখানে তিনটা প্যারামিটার আছে, তিনটার আমি একটাও জানি। তাই একটা একটা করে জানার চেষ্টা করি ভাইয়া। সর্বপ্রথম প্যারামিটার আমি সাইন থিটা নিয়ে গল্পটা করে দিই। সাইন থিটা এইটা সমান কি বলা যেতে পারে ভাইয়া, লম্ব বাই অতিভুজ। তাই এইটা হচ্ছে x ডিভাইডেড বাই l। এখন প্রশ্ন যেটা দাঁড়াইলো, সে কোন অবস্থানে আছে ভাই, কোন অবস্থানে আছে সেটাই তো তার x প্রকাশ করবে। বলা হয়েছিল সে চূড়ান্ত অবস্থানে আছে, তার মানে তার সরণটা কার সমান ভাইয়া, বিস্তারের সমান। তাই আশা করছি আপনি এইটা পেয়ে গেছেন, মিটার নিয়ে নিয়েন, তার মানে এটার একটা মান পাওয়া গেল। সাইন থিটা কমপ্লিট, কারণ এন এর মান আপনার কাছে দেওয়া, মিটারে নিয়ে নিন। ওকে, তাহলে সাইন থিটার ঝামেলা শেষ হলো। এবার আসেন জি, এটা পৃথিবী পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় আছে ভাইয়া। তাহলে এইচ উচ্চতায় একটা সূত্র আমরা শিখেছিলাম ভাইয়া, এইচ উচ্চতায় আমরা জি প্রাইম এটা সমান শিখেছিলাম কি যেন ভাইয়া, জি আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে আশা করছি আমাদের এইটাও হয়ে গেছে ভাই, এইটাও আমরা পেয়ে গেছি যে আমাদের এই জি এর গল্পটাও হয়ে গেল। তার মানে জি এর ঝামেলাটা গেল ভাইয়া। এরপরের ঝামেলা হচ্ছে এমটা কত, এইটা জানা দরকার। এবার এম কত সেটা জানতে গেলে ভাইয়া এখন সমস্যা হচ্ছে চাঁদে তার ওয়েট দেওয়া আছে। তাহলে চাঁদে যদি তার ওজন দেওয়া থাকে তাহলে ভরের জন্য অভিকর্ষজ ত্বরন্ত গল্প বলতেই হবে। তাহলে যে কোনো গ্রহের পৃষ্ঠে বা অন সারফেস বা পৃষ্ঠে জি সমান আপনি কি বলে থাকেন ভাইয়া, জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন তো, আপনি যদি চাঁদের বাই পৃথিবীর গল্প বলেন, জি সমানুপাতিক বলে কনস্ট্যান্ট বলে কেটে চলে যাবে, এম এর সাথে সমানুপাতিক, আর এর সাথে ব্যস্তানুপাতিক। এই তো, কোন আপত্তি আছে ভাইয়া? তাহলে একটু চিন্তা করে দেখি তো ভাইয়া কি গল্পটা ঘটে আছে। এইটা হচ্ছে 81 mm, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাই এইটা দাঁড়ালো ভাইয়া 16/81। তাই 16/81 যদি এরকম হয় তাহলে ওজনের অনুপাত মনে হয় আমরা পেয়ে গেছি। তাই আমরা এখন গল্প করতেই পারবো, W সমান mg। তাই তো ভাইয়া? তাহলে এইখান থেকে আপনি এখন চাঁদে এটার ওজন জানতেন, ভরের তো আর কোনো চেঞ্জ হয় না। তাই এটা কত নিউটন দেওয়া ছিল যেন, 150 নিউটন। এম আমরা জানতে চাই, আর জি এম এটা সমান পাওয়া গেল 16/81 ইনটু জিই মানে হচ্ছে 9.8। আশা করা যায় এখান থেকে এম এর মান পেয়ে যাব। তাই এইখান থেকে মান, এইখান থেকে জি এর মান, আর ওইখান থেকে সাইন থিটার মান বসাইলে আমরা প্রত্যায়নী বল বা রিস্টোরিং ফোর্স পাবো। আচ্ছা ভাইয়া, জি এখানে হচ্ছে থিটার মান কি 4 এর থেকে কম হওয়ার কথা না, বা 4 এর সমান? হ্যাঁ বলে দেওয়া আছে ভাইয়া, থিটা 4 ডিগ্রি বা তার চেয়ে কম। ভাইয়া এখানে তো থিটার মান 7.18 আসে।
বুঝি না ভাইয়া। ভাইয়া থিটার মানটা 7.18 এসেছে। মানে এই যে এই জায়গা থেকে মান বসাইলে? জি ভাইয়া। ভাইয়া তাহলে যে ভ্যালুতে ঝামেলা আছে। আচ্ছা, ভ্যালুতে ঝামেলা আছে, আমি তো র্যান্ডম ভ্যালু দিয়ে দিছি সেই জন্য। হ্যাঁ, সবাই কথা বন্ধ করে ফেলি। এই মাইসটা কত আসছে রে? মানে থিটার মানটা কত যেন 7 পয়েন্ট সামথিং না? 7.18 ডিগ্রি। আচ্ছা, ওই হলো আদর্শ মান আসে নাই, বাস্তব মান আসছে। তোরা জানো 10 ডিগ্রি পর্যন্ত ডাইনা হেসরে ধরা যায়। আর কপাল ভালো বল 70 ডিগ্রি আসে। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ 70 ডিগ্রি আসে না। এই শিশির ভাইয়ের মামাতো বোন বুঝা গেছে? ওর নাম মামাতো বোন। এই তুই বুঝছিস ভাইয়া নাকি পোলাপানের অত্যাচারে বলতেছিস? বুঝছি, সত্যি সত্যি বুঝছি। আচ্ছা ওকে, ওই মার্ভেলাস ঠিক ছিল সব গল্পগুজব? জি ভাইয়া। ওকে, এবার কি বোর্ড মুছবো ভাই আমি? ম্যাথটা ব্যাপক মজার ম্যাথ ভাইয়া। 3টা প্যারামিটার ছিল, 3টাই বের করা লাগছে, কোনোটাই সহজে দেয়নি। ব্যাপক মজার একটা ম্যাথ, বুঝি না? ক্লাস শেষ হবে। তুই না যাবি? আচ্ছা ভাই, একটু শুনি, একটু ভালো করে শুনি গল্পগুজব গুলো। এই চ্যাপ্টার থেকে যেগুলো দেখতে হবে সেগুলো ভালো করে দেখেন। এই চ্যাপ্টারে কয়টা পোরশন আছে আপনি জানেন? আপনার চ্যাপ্টার 9 সিলেবাসে নাই। সো সকল প্রেসার কিন্তু চ্যাপ্টার 8 এর উপর যাবে। চ্যাপ্টার 6 নাই, চ্যাপ্টার 9 নাই, চ্যাপ্টার 8 সিলেবাসে আছে। মানে 6 এর সব প্রেসার 8 এ ঢুকবে, 9 এর সকল প্রেসার 8 এ ঢুকবে। তার মানে 8 আপনাকে ঠিকঠাক মতো রেডি করতে হবে। এই ঠিকঠাক মতো রেডি করতে হবে। আজকে দেখেছেন 6 এর তাণ্ডব লীলা, ঠিক আছে? 6 এরকম ভাবে আপনাকে বিভিন্ন ভাবে আপনার এই 8 এর মধ্যে এসে প্রবেশ করবে। তো চ্যাপ্টার 8 এর অংশ যদি দেখি ভাইয়া, তাহলে আমাদের অংশ কি কি? আমাদের একদম বেসিক অংশ হচ্ছে এই যে সরণ, বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতি শক্তি, এগুলো নিয়ে আমি আজকে কোনো কথাই বলি নাই, কারণ আপনাকে গ্রাফ আঁকতে দিয়েছি। গ্রাফ আঁকতে দেওয়া মানে আপনি সমীকরণ নিয়ে পড়াশোনা করবেন আর তারপর আমি অঙ্কে যাব। সেই জন্য এই যে পোরশনটা নিয়ে দেখেন ভাই, আমি আজকে কোনো অঙ্ক করি নাই ভাই। এর পরের অংশ হচ্ছে ভাইয়া সরল দোলক, আর তারপরের অংশ ভাইয়া স্প্রিং। কোন অংশে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, মানে কোনোভাবে কোনো অংশে এক বিন্দু ছাড় নাই এই চ্যাপ্টারে। সেইভাবেই চ্যাপ্টার রেডি করতে হবে। এমনিতে আপনারা জানবেন, যারা ছোটখাটো ভাবে অ্যাডমিশনের ফ্লেভার জানি, তারা জানি ভাইয়া যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না হবে না এটা তো ভাইয়া আনসার্টেইন ব্যাপার। বাট এই চ্যাপ্টার থেকে একের বেশি প্রশ্ন হয় অ্যাডমিশন। এটা একটা হিউজ ফ্যাক্ট। একটা চ্যাপ্টার থেকে একটার বেশি কোশ্চেন হবে, সেটা আবার অ্যাসিওরড। তার মানে এই চ্যাপ্টারের ওয়েটেজ ফ্যাক্টর সারাটা জীবন অনেক বেশি। সো আর আপনাদের ক্ষেত্রে কতটা বেশি আপনারা নিজেরাই জানেন। আশপাশে সব চ্যাপ্টার ছেঁচে দিয়েছে, নামে মাত্র একটা রাখছে, দুনিয়া কিছুই বাদ দেয়। আচ্ছা, তো আমরা এইটা নিয়ে গল্পগুজব করব। সরল দোলক নিয়ে কেবল কথাবার্তা শুরু করেছি, টু বি কন্টিনিউড। এরকম হইতে পারে যে আপনাদের শিডিউল ক্লাস যে কয়টা আছে তার চেয়ে বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আমরা মাফ করি। তো আজকের ক্লাস তাহলে ভাইয়া টাটা, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আবার দেখা করব। টাটা। গল্প আছে।